আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। সো আমরা আজকের বায়োলজি ক্লাসের তোমাদের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক এটার 5 নম্বর লেকচারে আমরা জাস্ট পরিপাক গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করব। দেন পরবর্তীতে আমাদের জাস্ট একটা ক্লাস থাকবে, সেটা হলো পরিপাক প্রক্রিয়া, অর্থাৎ এনজাইম কিভাবে খাদ্যবস্তুগুলোর পরিপাক করে। সো আমরা গত ক্লাসে অর্থাৎ 4 নম্বর লেকচারে বলেছিলাম যে পরিপাক গ্রন্থি কয়টা আছে? 5টা। এক নম্বর কি? লালা গ্রন্থি। লালা গ্রন্থি। তারপরে 2 নম্বর গ্যাস্ট্রিক গ্রন্থি, রাইট? গ্যাস্ট্রিক গ্রন্থি। 3 নম্বর যকৃৎ। 4 নম্বর অগ্নাশয়। 5 নম্বর আন্ত্রিক গ্রন্থি। সো খেয়াল করো, তাহলে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং হলো আন্ত্রিক গ্রন্থি। আমরা জানি লালা গ্রন্থি কোথায় থাকে? মুখগহ্বরে থাকে। মুখগহ্বরে গত ক্লাসে বলছিলাম। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায়? এই যে আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীর প্রাচীরের মধ্যে থাকে। তারপরে যকৃৎ। এই যকৃতের ইংলিশ নাম হলো লিভার, অথবা আমরা যেটা সোজা বাংলায় বলে কলিজা। তাহলে যকৃৎ, লিভার, কলিজা সেম কথা। এই যে লালটা যে দেখতে পাচ্ছ, এই লাল যে অংশটা, এই পুরো অংশটুকু হলো যকৃৎ। তারপরে আসো অগ্নাশয়। খেয়াল করো, এটা পাকস্থলী, পাকস্থলীর পর থেকে শুরু হয় ডিউডেনাম, অর্থাৎ ক্ষুদ্রান্তের ডিউডেনাম অংশটা। এই ডিউডেনাম অংশে এটার কেউ বলে পাতার মতো, কেউ বলে মরিচের মতো যে অঙ্গাণুটা দেখা যায়, এটাকে বলা হয় অগ্নাশয়। তারপরে আন্ত্রিক গ্রন্থি, অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদান্তের প্রাচীরের মধ্যে, বিশেষ করে ক্ষুদ্রান্তের প্রাচীরের মধ্যে যে গ্রন্থিগুলো থাকে সেগুলোকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা, এবার আসো আমরা লালা গ্রন্থি দিয়ে শুরু করি। খেয়াল করো, লালা গ্রন্থি আমাদের মুখগহ্বরে থাকে। এখান থেকে কি নিঃসৃত হয়? লালা নিঃসৃত হয়। লালার মধ্যে কি থাকে? মিওসিন জাতীয় পদার্থ থাকে। এই মিওসিন কেমন পদার্থ? পিচ্ছিল পদার্থ। তাহলে বুঝতেই পারতেছো, আমাদের খাবার যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোরই এই মিওসিন জাতীয়, লালার মাধ্যমে মিওসিন জাতীয় পদার্থটা পিচ্ছিল পদার্থে পরিণত করে, যার ফলে কি হয়? যার ফলে আমরা খাদ্যবস্তুটাকে খুব সহজে গলদকরণ করতে পারি। তারপরে আসো, এই লালার মধ্যে 2 ধরনের এনজাইম থাকে। একটা হলো মল্টেজ, আরেকটা হলো টায়ালিন। এই মল্টেজ এবং টায়ালিন উভয় শর্করার পরিপাক করে। তাহলে খেয়াল করো, এই মল্টেজ এবং টায়ালিন উভয় কি করে? শর্করার পরিপাক করে। এইখানে আমিষ পরিপাককারী কিংবা লিপিড পরিপাককারী কোনো এনজাইম থাকে না। তাহলে যদি বলে লালা গ্রন্থি কোন জাতীয় পদার্থ পরিপাক করে? শর্করা জাতীয় পদার্থ পরিপাক করে। এখন লালা গ্রন্থি মুখগহ্বরে কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। তার মানে যদি বলে কয়টি, তাহলে হবে 6টি। কি কি? প্যারোটিড, তারপরে হলো সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, খেয়াল করো প্যারোটিড গ্রন্থি, এটা আমাদের এই যে কান আছে, 2 কানের নিচে থাকে প্যারোটিড। তাহলে কানের নিচে। সাবম্যান্ডিবুলার, এই সাবম্যান্ডিবুলারটারে তোমাদের বইতে বলা হয়েছে সাবম্যাক্সিলারি,
আসলে সাবম্যাক্সিলারি না, সাবম্যান্ডিবুলার। এই যে ম্যান্ডিবুল হাড় আছে, এই পুরাটুকু হলো ম্যান্ডিবুল হাড়। এই ম্যান্ডিবুল হাড়ের নিচে এইখানে আর এইখানে দুইটা লালা গ্রন্থি থাকে, সেগুলোর বলা হয় সাবম্যান্ডিবুলার। তাহলে সাব মানে হলো নিচে, ম্যান্ডিবুলার মানে হলো ম্যান্ডিবুলার হাড়। তাহলে ম্যান্ডিবুলার হাড়ের নিচে যে লালা গ্রন্থিটা থাকে সেটার বলা হয় সাবম্যান্ডিবুলার। তারপর সাব মানে আবার নিচে, লিঙ্গুয়াল মানে হলো জিহ্বা। তাহলে জিহ্বার নিচে যে লালা গ্রন্থি থাকে তারে বলা হয় সাবলিঙ্গুয়াল। অর্থাৎ জিহ্বার নিচ থেকে দেখবা অলওয়েজ লালা খরিত হচ্ছে, তার মানে জিহ্বার নিচে কি থাকে, লালা গ্রন্থি থাকে। আচ্ছা, তাহলে আমাদের লালা গ্রন্থিটা যদি আমরা একবার রিক্যাপ করি, খেয়াল করো, লালা গ্রন্থিটা থাকে কোথায়, মুখগহ্বরে। এই লালা নিঃসৃত মুখগহ্বরে এটা কি করে, লালা নিঃসৃত করে। লালার মধ্যে কি থাকে, মিউসিন জাতীয় পদার্থ থাকে। মিউসিনটা কেমন পদার্থ, পিচ্ছিল পদার্থ। এই লালা গ্রন্থির মধ্যে যে রস নিঃসৃত হয়, এখানে দুই ধরনের এনজাইম থাকে, একটা হলো মল্টেজ আর একটা হলো টায়ালিন। মল্টেজ এবং হলো টায়ালিন উভয় শর্করা পরিপাকে সাহায্য করে। তার মানে লালা গ্রন্থি বা মুখগহ্বরে আমিষ কিংবা লিপিডের কোনো পরিপাক হয় না, শুধুমাত্র শর্করার কিছু পরিপাক হয়। এই লালা গ্রন্থি কয় জোড়া, 3 জোড়া বা 6টি। 3 জোড়ার মধ্যে প্যারোটিড মানে হলো কানের নিচে, দুই কানের নিচে দুইটা, তাহলে 1 জোড়া। সাবম্যান্ডিবুলার দুই পাশে, ম্যান্ডিবুলার হাড়ের নিচে দুই পাশে দুইটা, এই কারণে এটার বলা হয় সাবম্যান্ড দুইটা। তারপরে আসো সাবলিঙ্গুয়াল, সাব মানে নিচে, লিঙ্গুয়াল মানে জিহ্বা, তার মানে জিহ্বার নিচে দুইটা, এই কারণে এটার বলা হয় সাবলিঙ্গুয়াল। শেষ। এবার আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি আমি বলছিলাম যে গ্যাস্ট্রিক গ্রন্থিটা থাকে কোথায়, আমাদের পাকস্থলীর প্রাচীরের মধ্যে। পাকস্থলীর প্রাচীরে। তো এই যে পাকস্থলীর যে প্রাচীর আছে, এই প্রাচীরের মধ্যে এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে। সো এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কি করে, আমিষের পরিপাক করে। কিসের, আমিষের পরিপাক করে। এখানে পেপসিন নামক এনজাইম থাকে। কোন এনজাইম, পেপসিন নামক এনজাইম। আচ্ছা, তাহলে পাকস্থলী সম্পর্কে এতটুকু জানলেই যথেষ্ট। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট, যকৃৎ আর হলো অগ্নাশয়। এই এতটুকু চিত্র দিয়ে কথায় কথায় এই এটারে দিল উদ্দীপকে এ, এটারে দিল উদ্দীপকে বি। পরিপাকে এ অঙ্গাণুটির গুরুত্ব বা অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ করো, বি অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ করো, এরকম অনেক অনেক কোশ্চেন আসছে সৃজনশীল। সো চলো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যকৃৎ নিয়ে পড়ি। খেয়াল করো, যকৃৎ বা লিভার, যকৃৎটা আসলে অবস্থান কোথায়, খেয়াল করো। যদিও সুন্দর হয় নাই, ধরে নাও এটা একটা মানুষ। সো মানুষের, খেয়াল করো, এইখানে একটা পর্দা থাকে, খেয়াল করো, এটা হলো বক্ষ গহ্বর, এটার আমরা বলবো বক্ষ গহ্বর, আর এইটার আমরা বলবো উদর গহ্বর। এই যকৃৎ কিংবা পাকস্থলী যেটাই বলো, এগুলো সবগুলো থাকে উদর গহ্বরে। কোথায়, উদর গহ্বর। উদর মানে পেট। কোথায় থাকে, খেয়াল করো, এই পর্দাটার নাম হলো মধ্যচ্ছদা। কি, মধ্যচ্ছদা। এখানে ছদা মানে ছিদ্র না, ছদা মানে বোঝানো হয়েছে পর্দা। তাহলে মাঝখানের পর্দা, কার কার মাঝখানের, বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে যে পৃথককারী পর্দা, সেটারে বলা হয় মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদার নিচে, খেয়াল করো, এই মধ্যচ্ছদার নিচে ধরো এটা পাকস্থলী, এই পাকস্থলী, খেয়াল করো, এইটা বাম পাশ, এটা ডান পাশ। তাহলে বাম পাশে থাকে পাকস্থলী আর ডান পাশে থাকে এই যকৃৎটা। ঠিক আছে, তাহলে যকৃতের অবস্থান যদি তোমার বলতে বলে, কি বলবা, মধ্যচ্ছদার নিচে পাকস্থলীর ডান পাশে যকৃৎটা অবস্থিত। আচ্ছা, শেষ। এখন আসো, এই যকৃতের কয়টা খণ্ড,
চারটা খণ্ড, চারটা খণ্ড নিয়ে এই যকৃৎটা গঠিত। আচ্ছা, সো চারটা খণ্ডের আমাদের নাম জানতে হবে না, শুধু এই পাশটা খেয়াল করো, এটা ডান আর এটা বাম, তাহলে ডান খণ্ড আর বাম খণ্ড। এইখান থেকে তুমি বুঝতে পারতেছো ডান খণ্ডটা বড়, রাইট? তাহলে যকৃতের সবচেয়ে বড় অংশ কোনটা? ডান খণ্ড। ঠিক আছে, খেয়াল করো, এই ডান খণ্ডের নিচের দিকেই থাকে এটা কি? পিত্তথলি। পিত্তথলি। তাহলে ডান খণ্ডের নিচে কি থাকে? পিত্তথলি থাকে। পিত্তথলি। এই পিত্তথলি কি করে? পিত্ত রস ধারণ করে, নট তৈরি করে। পিত্ত রস কে তৈরি করে? তার মানে পিত্ত রস যকৃৎ তৈরি করে। খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, এই যে ডান খণ্ড এবং বাম খণ্ডের কিছু কোষ আছে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কোষ আছে। এই কোষগুলো নিয়ে যে অংশ গঠিত হয় সেটাকে বলা হয় লোবিওল। কি? লোবিওল। লোব মানে হলো খণ্ড। খেয়াল করো, লোব মানে হলো খণ্ড, আর লোবিওল মানে হলো খণ্ডের আরো ছোট, তার মানে ক্ষুদ্র খণ্ড। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র লোবিওল গুলো থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যেগুলো এই নালীর মধ্য দিয়ে, অর্থাৎ এগুলো পিত্তরস। তো এই পিত্তরসগুলো এই নালীর মধ্য দিয়ে এসে ডান ও বাম খণ্ড থেকে পিত্তথলিতে এসে জমা হয়। তার মানে পিত্তরস যকৃৎ তৈরি করে, আর পিত্তরস ধারণ করে হলো পিত্তথলি। এই পিত্তরস কেমন পদার্থ? ক্ষারীয় পদার্থ। ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, এখন আসো, এই যকৃৎ ইম্পর্টেন্ট কিছু কাজ করে। ইম্পর্টেন্ট কিছু কাজ বলতে, আচ্ছা এইগুলো আমরা মুছে দিই এখন আপাতত। এক নম্বর হলো, আমরা যদি অতিরিক্ত গ্লুকোজ জাতীয় পদার্থ খেয়ে ফেলি। খেয়াল করো, অতিরিক্ত কথাগত একজন তোমার বন্ধু, কিংবা তোমরা তো ছোট মানুষ, এত তাড়াতাড়ি তোমাদের বন্ধুরা বিয়ে করবে না, যদিও করে ফেলে, তোমার ছোট চাচুর বাসায় গেলা যে ওনার হলো বিয়ের দাওয়াত খাইতে। সো স্বভাবতই আমরা বিয়েতে যাই কেন? অতিরিক্ত খাইতে, রাইট? সো অতিরিক্ত আমরা গাধা মার্কা মানুষ, যে অতিরিক্ত মাংস না খেয়ে আমরা অতিরিক্ত ভাত খেয়ে ফেলি। সো তুমি ওই দিন তোমার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভাত খেয়ে ফেলছো। তাহলে অতিরিক্ত ভাত খেয়ে ফেললে কি হবে? ভাতের মধ্যে কি থাকে? এটা শর্করা জাতীয় পদার্থ, রাইট? তাহলে গ্লুকোজ থাকবে, রাইট? সো খেয়াল করো, অতিরিক্ত গ্লুকোজ হয়ে গেলে এগুলো রক্তের মাধ্যমে যকৃতে যায়। যকৃতে গিয়ে এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসেবে আমাদের এই যকৃৎটা জমা করে রাখে। পরবর্তীতে যখন আবার গ্লুকোজের ঘাটতি দেখা দেয়, কথার কথা অনেকেই আছে যে সকালবেলা খায় না, রাইট? একদম দুপুরে খায়। সো এই যে এতক্ষণ একটা দীর্ঘ সময় পর্যন্ত তার কিভাবে টিকে রাখবে? তখন তার যে যকৃৎ গ্লাইকোজেন গুলো জমায় রাখছে, এই গ্লাইকোজেন গুলো সে আবার যকৃতে গ্লুকোজ হিসাবে ছেড়ে দেয়। সো সেই যকৃৎ থেকে আবার আমাদের রক্তনালীর মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়ে আমাদের যে শক্তির চাহিদা আছে সেইটার মেটায়। আচ্ছা, তাহলে খেয়াল করো, যকৃৎ এক নম্বরে কি করে? গ্লুকোজটারে গ্লাইকোজেন হিসাবে জমা রাখে। দুই নম্বরে অতিরিক্ত তুমি মাংস খেয়ে ফেলছো, তাহলে মাংসতে কি থাকে? প্রোটিন থাকে, রাইট? খেয়াল করো, অতিরিক্ত প্রোটিনের সরল উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড। রাইট? সো খেয়াল করো, তোমার যদি অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, তোমার চাহিদার অতিরিক্ত, তখন এইগুলো যকৃতে গিয়ে জমা হয়ে যায়। সো খেয়াল করো, যকৃতে গিয়ে এই অ্যামাইনো অ্যাসিড গুলো, খেয়াল করো, এই অ্যামাইনো অ্যাসিড গুলো কি হয়ে যায়? কিটো অ্যাসিডে পরিণত হয়। কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিডটাও কিন্তু শক্তির যোগান দেয়। প্লাস হলো, খেয়াল করো, প্রোটিনের মধ্যে অবশ্যই
অ্যামিন মূলক থাকে, রাইট? সো এই অ্যামিন মূলকটা আলাদা হয়ে যায়। অ্যামিন মূলকটা আলাদা হয়, প্লাস হলো এইখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই বিভিন্ন এই 3-4টা যৌগ এবং এটিপি একসাথ হয়ে যকৃতের মধ্যে একটা চক্র আছে, অর্নিথিন চক্র। কি চক্র? অর্নিথিন। এই অর্নিথিন চক্রের মধ্যে গিয়ে তারা কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। এটা কি? ইউরিয়া। আচ্ছা, এইটা কি পদার্থ? কোষের অবশ্যই আমাদের প্রাণীদের জন্য বর্জ্য পদার্থ, রাইট? এই বর্জ্য পদার্থ তৈরি করে কে? তাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউরিয়া তৈরি করে কে? যকৃৎ। আর ইউরিয়া নিষ্কাশনে সাহায্য করে কে? কিডনি বা বৃক্ক। এটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। অনেকেই মনে করে যে কিডনি হয়তো বা ইউরিয়া উৎপাদন করে। না, ইউরিয়া উৎপাদন হয় যকৃতে। ইউরিয়াটা নিষ্কাশিত হয় কোথায়? কিসের মাধ্যমে? কিডনির মাধ্যমে। আচ্ছা, তাহলে আমাদের যকৃত নিয়ে প্রায় পড়া শেষ। তাহলে যকৃত খেয়াল করো, যকৃত নিয়ে যদি আমরা বলি, যকৃত 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে বিভক্ত। এর ডান খণ্ডটা বা ডান লোকটা সবচেয়ে বড়। এই ডান খণ্ডের মধ্যেই পিত্তথলি অবস্থিত। সো এই পিত্তথলি কি করে? পিত্ত রস ধারণ করে। আর পিত্ত রস তৈরি করে কে? যকৃৎ। এই পিত্ত রস কেমন পদার্থ? ক্ষারীয় পদার্থ। তারপরে আমরা যদি অতিরিক্ত গ্লুকোজ জাতীয় পদার্থ খেয়ে ফেলি, তাহলে আমাদের যকৃৎ সেগুলোরে গ্লাইকোজেন হিসাবে, অতিরিক্তগুলোরে গ্লাইকোজেন হিসাবে জমা রাখে। পরবর্তীতে যখন আমাদের গ্লুকোজের ঘাটতি দেখা দেয়, তখন সেখান থেকে গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে পরিণত করে আমাদের রক্তের মধ্যে পাঠিয়ে দেয়। তারপরে অতিরিক্ত প্রোটিন খেয়ে ফেললে সেগুলোরে যকৃৎ জমায় রাখে, কিটো অ্যাসিডে পরিণত করে। প্লাস হলো অ্যামিন মূলকটারা আলাদা করে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে এটিপি একটা চক্রের মধ্যে, যকৃতের একটা চক্রের মধ্যে অংশগ্রহণ করে, যেটা বলা হয় অর্নিথিন চক্র। সেই এই অর্নিথিন চক্র থেকে ইউরিয়া উৎপাদন হয়। এই ইউরিয়াটা আমাদের জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ। এই ইউরিয়াটারে সে রক্তের মাধ্যমে পাঠায় দেয় কোথায়? কিডনিতে, এবং কিডনি পরবর্তীতে আমাদের মূত্রের মাধ্যমে এটাকে নিষ্কাশিত করে দেয়। তাহলে ইউরিয়া তৈরি হয় যকৃতে, ইউরিয়া নিষ্কাশিত হয় কিডনির মাধ্যমে। ঠিক আছে? তারপরে আসো, এই যে আমাদের পিত্ত রসগুলো আছে, এই পিত্ত রস খেয়াল করো। এখন এই পাকস্থলীতে একটা খাবার আছে, পাকস্থলীর যে আমিষ আছে সেটা মোটামুটি পরিপাক হয়ে পথে পথে এদিক দিয়ে যাচ্ছে। তাহলে এইখানের যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলো উদ্দীপ্ত হবে, ফলে এইখান থেকে কি এনজাইম নিঃসৃত হবে। প্লাস হলে এই যে পিত্ত থলিটা আছে, এই পিত্ত থলি থেকে পিত্ত রস আসা শুরু করবে। পিত্ত রস এসে খেয়াল করো, এই অগ্নাশয়ের নালীর সাথে মিলিত হয়ে দুইজনই ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হবে। তাহলে পিত্ত থলি থেকে আসা পিত্ত রস কোথায় উন্মুক্ত হয়? ক্ষুদ্রান্তের ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হয়। যকৃত থেকে আসা অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস কোথায় উন্মুক্ত হয়? ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হয়। এটা যেন মাথায় থাকে। এবার আসো অগ্নাশয়। খেয়াল করো, এই অগ্নাশয়টা কোথায় অবস্থিত? পাকস্থলীর নিচে, ডিওডেনামের সাথে সংযুক্ত। ঠিক আছে? এখন এই অগ্নাশয়ের কাজ কি? খেয়াল করো, অগ্নাশয় এনজাইম নিঃসৃত করতে পারে, আবার হরমোন নিঃসৃত করতে পারে। তোমরা জানো হরমোন মানে হলো প্রাণরস, আর এনজাইম হলো পরিপাকে সরাসরি অংশগ্রহণকারী রস। এখন খেয়াল করো, এই এনজাইমটা যে গ্রন্থি থেকে নিঃসৃত হয়, খেয়াল করো কথার কথা, এই গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। এই এনজাইম নিঃসৃত হওয়ার জন্য আলাদা একটা নালী থাকে। তাহলে খেয়াল করো, আর হরমোন যে গ্রন্থি থেকে নিঃসৃত হয়, খেয়াল করো, এই হরমোন নিঃসরণের জন্য আলাদা কোনো নালী থাকে না। এইখানে যে রক্তের শিরা উপশিরাগুলো গেছে, এই শিরা উপশিরাগুলোর মাধ্যমে এই হরমোনটা নিঃসৃত হয়। তার মানে
রক্ত নালীর মাধ্যমে হরমোনটা নিঃসৃত হয়। এনজাইমটা নিঃসৃত হওয়ার জন্য আলাদা একটা নালী গঠন করে। তাহলে খেয়াল করো, আলাদা একটা নালী গঠন করলে এটা আমরা বলতে পারি না যে বহির্খরা, বহির্খরা অর্থাৎ বাহিরের আলাদা একটা নালী দিয়ে সে নিঃসৃত হইতে পারে, তাহলে বহির্খরা রস বলতে পারি। এইটারে আমরা যেহেতু রক্তের মধ্য দিয়েই নিঃসৃত হয়, তাহলে এটার আমরা বলতে পারি না অন্তঃখরা, অন্তঃখরা রস। আচ্ছা একটু দেখি, তাহলে এইটারে আমরা বলতে পারি না অন্তঃখরা রস। তাহলে খেয়াল করো, বহির্খরা রস কই থেকে নিঃসৃত হবে? যে গ্রন্থিগুলোর আলাদা নালী আছে, তাহলে এটারে বহির্খরা গ্রন্থি বলতে পারি। বহির্খরা গ্রন্থি থেকে বহির্খরা রস বা এনজাইমটা নিঃসৃত হবে। অন্তঃখরা রসটা কই থেকে নিঃসৃত হবে? অন্তঃখরা গ্রন্থি থেকে। আচ্ছা, খরা মানে হলো ক্ষরণকারী, তাহলে অন্ত মানে হলো যার কোনো নিজস্ব নালী নাই, রক্তের মধ্য দিয়েই বা রক্তের ভেতর দিয়েই তার রসগুলো নিঃসৃত করে বা ক্ষরণ করে, এই কারণে অন্তঃখরা গ্রন্থি বলা হয়। আচ্ছা এখন আসো, এই অগ্নাশয়টা কি করে? এনজাইমও নিঃসৃত করে, হরমোনও নিঃসৃত করে। তাহলে যেহেতু এই এনজাইমও নিঃসৃত করে এবং হরমোনও নিঃসৃত করে, তার মানে অবশ্যই এটাতে আমরা বহির্খরা গ্রন্থি এবং অন্তঃখরা গ্রন্থি দুইটাই বলতে পারি। তাহলে বহির্খরা গ্রন্থি এবং অন্তঃখরা গ্রন্থি মানে কি? মিশ্র গ্রন্থি বলি, মিশ্র গ্রন্থি। তাহলে আসবে যে নিচের কোনটি মিশ্র গ্রন্থি? অবশ্যই অগ্নাশয়। আর যদি অগ্নাশয় না থাকে তখন দিবা যকৃৎ। ঠিক আছে, তাহলে কেন এটার মিশ্র গ্রন্থি বলা হয় আশা করি বুঝছো। এখন কোন কোন ধরনের এনজাইম থাকে? এখানে প্রোটিন পরিপাককারী এনজাইম, লিপিড এবং শর্করা, তিন ধরনের খাবার পরিপাককারী এনজাইম এটা নিঃসৃত করতে পারে। আর অন্তঃখরা গ্রন্থি অর্থাৎ কোন কোন হরমোন নিঃসৃত করতে পারে? তোমাদের বইতে জাস্ট দুইটা দিছে, একটা হলো গ্লুকাগন আর একটা হলো ইনসুলিন। এখন এই দুইটা হরমোনের একটু কাজ জানতে হবে। খেয়াল করো, গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের তাহলে ইনসুলিন হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, আর গ্লুকাগন হলো রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। এই দুইটা কি হরমোন? কি হরমোন? অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন। এখন বলবা যে স্যার গ্লুকোজের মাত্রা কেমনে বাড়ায় যদি আমি গ্লুকোজই না রাখি? না, আমাদের গ্লুকোজ আছে, যকৃতের মধ্যে গ্লাইকোজেন হিসেবে আছে না। সো গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় যখন থাকে, খেয়াল করো, যখন আমার গ্লুকোজের প্রয়োজন হয় তখন হলো অগ্নাশয় এই গ্লুকাগন হরমোনটা নিঃসৃত করে। এইটা হলো যকৃতের মধ্যে গিয়ে, রক্তের মাধ্যমে যকৃতের মধ্যে গিয়ে এই গ্লাইকোজেনটারে গ্লুকোজ হিসেবে ভাঙা শুরু করে। তখন এই গ্লুকোজটা আমাদের রক্তের মধ্যে সাপ্লাই হবে, তার মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে। আবার ইনসুলিনটা কি করে? আমি যদি অতিরিক্ত গ্লুকোজ খেয়ে ফেলি, এই অতিরিক্ত গ্লুকোজটারে যকৃতে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে এই ইনসুলিন হরমোনটা। তার মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে ইনসুলিন হরমোনের প্রভাবে, আর গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ হবে গ্লুকাগন হরমোনের প্রভাবে। তোমরা জানো না, অতিরিক্ত সুগার খাইলে ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ। সো তাদেরকে কি করতে হয়? এক্সট্রা ইনসুলিন দিতে হয়। এই ইনসুলিন যেন তাদের রক্ত থেকে কি হয়, গ্লুকোজের পরিমাণটা কমে যায়। শেষ। এরপরে আসো আন্ত্রিক গ্রন্থি।
খেয়াল করো, আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি মানে কি? ক্ষুদ্রান্তের প্রাচীরের মধ্যে যে গ্রন্থি থাকে। এখন বলছে যে ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিলাই। এখন ভিলাইটা কি খেয়াল করো, এইটা মনে করো ক্ষুদ্রান্তের যে নালীটা আছে, এই ক্ষুদ্রান্তের নালীর মধ্যে এইরকম খেয়াল করো, ক্ষুদ্রান্তটা কিন্তু ডিরেক্ট না। ডিরেক্ট হলে কি হবে, খাবারটা এইখান দিয়ে দিছো, এইখান থেকে পড়ে যাবে, ফলে যে কোনো জায়গায় তোমার যদি ওয়াশরুমের চাপ হয় তাহলে কিন্তু তুমি ধরে রাখতে পারবা না, ওইখানে ছেড়ে দিতে হবে। এই কারণে হলো সৃষ্টিকর্তা এইভাবে ভাঁজ ভাঁজ করে ক্ষুদ্রান্তের প্রাচীরগুলোরে দিয়ে দিচ্ছেন, যাতে খাবারটা এইখান থেকে এসে এইখানে পড়ে, দেন আবার এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, ময়লাগুলো আর কি এইখান থেকে আস্তে আস্তে যেন আসে। এই যে ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে অংশের সৃষ্টি করছে ক্ষুদ্রান্তের প্রাচীরটা, এইগুলোরই বলা হয় ভিলাই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, খাবারটা এইখান থেকে এইখানে আসতেছে, তার মানে গ্রন্থিগুলো থাকবে এই ভিলাইয়ের প্রাচীরের মধ্যে। তাহলে এইখান থেকে রস মিশ্রিত হবে, যখন এই খাবারটা এখানে আসবে তখন এখান থেকে রস মিশ্রিত হয়ে এই খাবারটাতে পরিপাকে সাহায্য করবে। সো আশা করি আজকের ক্লাসটা বোঝার কথা। আর যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্টে বলবো, অবশ্যই অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।